সকলকে গুড মর্নিং। আমাদের এমবি কোচিং ক্লাসে সবাইকে স্বাগত। আমরা শুরু করব আজকে নেট সেটের প্রথম দিনের ক্লাস এবং প্রথম দিনে তোমাদের এর আগে ফার্স্ট ডেতে আমরা একটা ইন জেনারেল তোমাদের নলেজ টেস্ট করার জন্য একটা মক টেস্ট আমরা নিয়েছিলাম। সেখানে আমরা তোমাদের ওভারঅল সবারই উত্তরও খুব একটা ভালোই ছিল। সেখানে একজন দুজন বাদ দিয়ে সবারই একটা স্কোর মোটামুটি একটা এভারেজ ছিল, আরো ভালো হলে ভালো হতো। ঠিক আছে, সেই আরো ভালোটাকে ভালো করার জন্যই আমাদের এই পদক্ষেপ বা তোমরা আমাদের কাছে এসছো, যাতে সেই বিষয়টাকে আরেকটু বিস্তারিত ভাবে তোমাদের যে নলেজের ডেফিসিট গুলো আছে সেগুলোকে তোমরা ফুলফিল করতে পারো। এখন সেই মতো করে আমাদের যে নেটের সিলেবাস আছে, আমরা যে টার্গেট তোমাদেরকে দিয়েছিলাম, সেই টার্গেট মতো আমাদের 2 মাস অর্থাৎ 10টা উইক পাবো আমরা। সেই 10টা উইকে আমাদের প্রত্যেকটা সাবজেক্টকে শেষ করতে হবে। এখন সেই শেষ করতে গেলে আমি যা সিলেবাস অনুযায়ী তোমাদের নোটস যেভাবে আমরা করতে চেয়েছিলাম, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে সেই টপিকে যদি বিস্তারিত আমরা ইভলিউশন বা ডেসক্রিপশন করতে চাই, তাহলে আমাদের পক্ষে সিলেবাসটা শেষ করাটা খুব ডিফিকাল্টিস হবে। বাট আমরা এভরি টপিকে শেষ করব। আমরা সেখানে যে শর্ট শর্ট পয়েন্ট করে, এক্সাম ওরিয়েন্টেড পয়েন্ট করে আমরাকে বলে হয়তো বেরিয়ে যেতে হবে, না হলে আমরা সেভাবে শেষ করতে পারবো না 2 মাসের মধ্যে। অনেকগুলো এখানে একদম ডিটেলস ডিপলি থাকবে, কিন্তু জাস্ট শর্ট নোট টাইপের থাকবে। আমরা সেই জায়গাগুলোকে তোমরা নোট ডাউন করে রাখবে, বা এগুলো তোমাদেরকে আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। নেটসেটের ক্লাসে যাবতীয় যা ক্লাস হবে আপার প্রাইমারি সিস্টেমের মতো না, এখানে আমরা সমস্ত এই ম্যাটেরিয়ালস গুলোকে তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেবো, কোনো সমস্যা নেই। এখন সেই সাথে সাথে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে আরেকটু স্টাডি একটু বেশি করে করতে হবে, কারণ যেহেতু 14ই ডিসেম্বর আমাদের পরীক্ষা। সেই মতো করে আমাদের পুজোর মধ্যে আমাদের ক্লাস নিতে হচ্ছে, বুঝতে পারছি তোমাদেরও সমস্যা আমারও সমস্যা। যাই হোক, আমরা আজকে যে ইউনিটটা শুরু করতে চলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিট, যেটা হচ্ছে ইউনিট 7 নেট সেটের যা সিলেবাস আছে। তোমরা এখানে সিলেবাসটা দেখতেই পাচ্ছ, স্পোর্টস ট্রেনিং। স্পোর্টস ট্রেনিং অ্যান্ড সরি, এখানে স্পোর্টস ট্রেনিং বলেই আছে, এটা হবে না, স্পোর্টস ট্রেনিং। এখন এই স্পোর্টস ট্রেনিং নিয়ে আমরা বিস্তারিত আজকের ক্লাসে আমরা পড়বো। পুরোটা হয়তো পড়তে পারবো না। আজকের যে সংক্ষিপ্ত ক্লাস, যেটা 1.5 ঘন্টা মতো লাগবে, যে স্পোর্টস ট্রেনিং ক্যারেক্টারিস্টিক্স, প্রিন্সিপাল, ট্রেনিং লোড, ফিচার্স, প্রিন্সিপাল অ্যান্ড অ্যাডাপ্টেশন প্রসেস, মিনস, মেথড অফ এক্সিকিউটিং ট্রেনিং লোড। ঠিক এই পর্যন্তকে পড়বো। এটা করতেই অনেকটা ট্রেন চলে গেছে। বাকি দিনের হয়তো আমি ক্লাস আর একটা বাড়িয়ে তোমাদের শেষ করে দেবো, অসুবিধা নেই। আগে 2 দিনে ক্লাস বলেছিলাম, সেখানে হয়তো 3 দিন নিয়ে বাকি পার্টগুলোকে আমি শেষ করে দেবো, অসুবিধা নেই। এখন শুরুতেই যা সিলেবাস আছে আছে সেগুলো নিয়ে আর আমরা বলতে চাইছি না। আমরা সংক্ষেপে দেখো, স্পোর্টস ট্রেনিং অ্যান্ড ফার্স্ট যে আমাদের সাব টপিক ছিল স্পোর্টস ট্রেনিং অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড প্রিন্সিপাল। এখন প্রথমে স্পোর্টস ট্রেনিং, কারণ তোমরা সবাই বিপিএড এমপিএড করেছো, তোমাদের কাছে সমস্ত বিষয়টাকে তোমরা জানো, বিষয়টার প্রতি নলেজ তোমাদের যথেষ্টই আছে, এবং জাস্ট সেটাকে আরেকটু ঝালিয়ে নেব আমরা। এখানে সিম্পল স্পোর্টস ট্রেনিং এই বলতে আমরা কি বুঝি, দেখো আমি এখানে তোমাদের একটা সুন্দর ছকের মাধ্যমে দেখেছি যে স্পোর্টস ট্রেনিং এই শব্দটা মূলত আমাদের দুটো টার্মোলজি, এক হচ্ছে স্পোর্টস, এক হচ্ছে ট্রেনিং। এখন এই দুটো টার্মোলজি মিলে আমাদের যুক্ত হয়েছে স্পোর্টস ট্রেনিং। এখন ঘটনাটা হচ্ছে, ট্রেনিংটা কি সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা স্পোর্টস ট্রেনিংটাকে বুঝতে পারবো। ট্রেনিং মিন্স, ট্রেনিং হচ্ছে কোনো একটা কাজের প্রতি কাউকে উপযুক্ত হিসাবে করে তোলা। যে কোনো একটা কাজ হতে পারে, সেটা কোনো মিস্ত্রি হতে পারে, কোনো ট্রেনার হতে পারে, কোনো কোচেস হতে পারে, কোনো টিচার্স। তাকে কি করছে, যে কোনো একটা পার্টিকুলার টাস্কের পর তাকে দীর্ঘদিন সেই কাজের প্রতি লেগে থেকে একটা উপযুক্ত হিসাবে সেই কাজের তৈরি করা হচ্ছে। ঠিক স্পোর্টস ট্রেনিং কি করছে, এই যে যে ট্রেনিংটাকে দিচ্ছি, সেই ট্রেনিং যখন দীর্ঘদিন সে একটা কাজ করছে, তার মানে কি থাকবে, দীর্ঘদিন থাকছে মানে কি, একটা রেগুলারিটি থাকবে, একটা কন্টিনিউশন থাকবে, একটা সিস্টেমেটিক হয়ে থাকবে। তাহলে এই সমস্ত কিছু ট্রেনিং এর ফলে দিচ্ছি। কেন দিচ্ছি, একটা পার্টিকুলার টাস্কের প্রতি তাকে উপযুক্ত করে তোলা, সেটাই হচ্ছে ট্রেনিং। এখন এর সাথে যুক্ত হয়েছে কি, স্পোর্টস। স্পোর্টস মিন্স এখানে কাদেরকে এই যে ট্রেনিংটাকে দেবো, আমরা যে ট্রেনিং এর কথা বলছিলাম যে ইন জেনারেলদেরকে দেবো, কাদেরকে ট্রেনিংটা দেবো, এই ট্রেনিংটা আমরা দেবো স্পোর্টস পার্সনদের দেবো। স্পোর্টস পার্সনদের কিসের জন্য ট্রেনিং দেবো, তাদের যে পারফরমেন্স কে ডেভেলপ ঘটানোর জন্য ট্রেনিং দেবো, সেটাই হচ্ছে স্পোর্টস ট্রেনিং। সিম্পলি আমরা লেখা আছে দেখো, স্পোর্টস ট্রেনিং ইজ এ প্ল্যান, যেটা একটা প্ল্যান মাফিক ট্রেনিং দেবো। ডে বাই ডে আমি কি ট্রেনিং দেবো, কিভাবে ট্রেনিং দেবো, একটা সিস্টেমেটিক প্রসেস থাকবে। কেন, ওই যে প্ল্যানটাকে করলাম সেই প্ল্যানটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে, তার জন্য আমাকে
সিস্টেমেটিক প্রসেস আমাকে ফলো করতে হবে। আর কি করতে হবে, দ্যাট ম্যানিপুলেট লোডস। লোড মিনস সেখানে আমরা লোডের যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোকে আমরা দেখবো, ইন্টেন্সিটি, ভলিউম, সেগুলোকে ম্যানিপুলেট করব, করে তার পারফরমেন্সকে ইনক্রিজ করার চেষ্টা করব। অ্যান্ড টেকনিক অ্যান্ড রিকভারি to produce specific psychological motor and physiological motor and psychological adaptation for improved performance। এই যে টার্মোলজি গুলো যদি আমরা ছেড়ে দিই, সাইকোলজিক্যাল, মোটর, ফিজিওলজিক্যাল, এগুলোকে যদি বাদ দিয়ে দিই, সিম্পলি আমরা কি বলবো, স্পোর্টস ট্রেনিং একটা কি সিস্টেমেটিক প্রসেস, যেটা প্ল্যান করা থাকবে আগে থেকে, এবং যেটা কি করব, যেটার ভিতর কতগুলো ম্যানিপুলেট লোড করব। লোড মিনস ওই যে লোডের যে কম্পোনেন্ট, ইন্টেন্সিটি, ভলিউম, ডিউরেশন, এই সমস্ত গুলোকে ম্যানিপুলেট করব, করে সেই অ্যাথলিটকে আমি উপযুক্ত করে তুলবো। কোন কাজের প্রতি তুলবো, তার যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, কোন গেমের প্রতি তাকে উপযুক্ত করে তুলতে চাইছি, সেটাই হচ্ছে স্পোর্টস ট্রেনিং। এখন এই স্পোর্টস ট্রেনিং এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। কি কি ক্যারেক্টারিস্টিক? গোল ওরিয়েন্টেড। প্রথমেই বলা আছে গোল ওরিয়েন্টেড। কেন? কারণ আমরা স্পোর্টস ট্রেনিং এর ডেফিনেশনে বলেছিলাম যে স্পোর্টস ট্রেনিং তার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। তার লক্ষ্য কি, সেই ব্যক্তির তার পারফরমেন্সের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো। তাহলে এখন সেই গোলে যদি আমরা পৌঁছাতে চাই, তার যে সর্বোচ্চ পিক পারফরমেন্সে পৌঁছাতে যাই, তাহলে তার সেই গোলটাকে লক্ষ্য রেখে আমাকে বেশ কিছু স্টেপ ফলো করতে হবে। সেই স্টেপগুলো কি? সেই স্টেপগুলো হচ্ছে সেই গোলের কাছাকাছি, সেই গোলের মতো করে ছোট 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 ট্রেনিং সেশনটাকে ভাগ করে শর্ট গোল আমাদেরকে তৈরি করতে হবে, যাতে আমি ওই ম্যাক্সিমাম যে আমার মেন পারফরমেন্স, সেখানে গিয়ে আমি আমার টপ পারফরমেন্সটাকে দিতে পারি। তার জন্য এটাকে বলেছে গোল ডাইরেক্টেড, মানে একটা নির্দিষ্ট লক্ষ্যে মুখেই সে চলবে, আদারওয়াইজ নয়। আর এটা কি বলেছে, সিস্টেমেটিক অ্যান্ড ফেস। সিস্টেমেটিক মানে কি, এই যে ট্রেনিংটাকে দেব, সেটা তো একটা সিস্টেমেটিক প্রসেসে দেব। ধরো একটা অ্যাথলিট, একটা অলিম্পিক অ্যাথলিট যারা রানার, বা ধরো অলিম্পিক অ্যাথলিটে যারা নাম পেয়েছে সমস্ত প্লেয়ার, তাদের 4 বছর ধরে তৈরি করা হয়। তাহলে এই যে 4 বছর ধরে কি ধরনের ট্রেনিং হবে, কোন সময় কি ট্রেনিং হবে, কম্পিটিশনের আগে কি হবে, সেগুলো কি কি করবো আমরা অনেক সময় সেগুলোকে বিভিন্ন ট্রেনিং সাইকেলে আমরা ভাগ করে দেবো, ম্যাক্রো সাইকেল, মেসো সাইকেল, মাইক্রো সাইকেল, সেগুলোকে ভাগ করব, করে তার পারফরমেন্সকে ডেভেলপ করার চেষ্টা করব। আর কি হবে, প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ মানে ট্রেনিং লোডটা যাতে এমন ভাবেই দেওয়া হয় যাতে তার ভিতর ধাপে 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 ডেভেলপমেন্ট ঘটে, ধাপে ধাপে যেন তার উন্নতি হয়। এখন এই লোড দেওয়ার জন্য তার তো একটা, আমরা বলি যে ট্রেনিং লোড যখন কোনো খেলোয়াড়দেরকে দেব, অবশ্যই আমরা স্টেয়ার মেথড ফলো করব। স্টেয়ার মিনস এই যে সিঁড়ির যে ধাপ, প্রথমে একটা ধাপ উঠছি, তারপরে 2টো ধাপ উঠছি, 3টে ধাপ উঠছি, যে পরপর যে ধাপে উঠছি, এবং প্রত্যেকটা যে প্ল্যাটফর্ম, মানে কি ওগুলো রিকভারি পিরিয়ড। যে পরিমাণ এই যে তুমি হাইটটাকে গেইন করছো, মানে কি একটু উঁচুতে উঠলে, একটা প্ল্যাটফর্ম পেলে, তোমাকে রেস্ট দিলে, দেওয়ার পরে আবার তাকে আবার লোড দিচ্ছ, আবার অ্যাডাপ্টেশন হচ্ছে, অ্যাডাপ্টেশনের পরে আবার লোড দিচ্ছ, এইভাবে কি হবে, তার যে পারফরমেন্স ধীরে 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 প্রোগ্রেসিভ ভাবে ডেভেলপ হবে। এখন যদি তার এই যে প্ল্যাটফর্ম গুলো না থাকতো, যে স্টেয়ার মেথড কে বলা হচ্ছে, যদি সিঁড়ির ধাপগুলো না থাকতো, তাহলে কি হলো, অ্যাথলিটের মধ্যে সেই ট্রেনিং এর ফলে একটা ফ্যাটিক বা ওভার ট্রেনিং চলে আসতো। সেই কারণে এটা প্রোগ্রেসিভ, মানে লোড সবসময় ধীরে ধীরে বাড়ানো হবে। আর বলেছে স্পেসিফিক, ইয়েস, কেন? কারণ স্পোর্টস ট্রেনিং প্রত্যেক ব্যক্তির ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটি, ইন্ডিভিজুয়াল গেমস এর উপর ডিপেন্ড করে কিন্তু আলাদা আলাদা ট্রেনিং লোড দেওয়া হয়, যে তার ফিজিওলজিক্যাল ক্যাপাসিটি কেমন, তার বর্তমান ফিটনেস লেভেল কোন বেস লেভেলে দাঁড়িয়ে আছে, তার সাইকোলজিক্যাল স্ট্যাটাসটা কি আছে, এই বা সে কোন গেমের জন্য উপযুক্ত করবে। এন্ডুরেন্স ধরনের অ্যাক্টিভিটি, যারা ম্যারাথন রানার, তাদের ক্ষেত্রে একরকম হবে, যারা ওয়েট ট্রেনিং করছে তাদের ক্ষেত্রে একরকম হবে, যারা শর্ট পুট করছে তাদের ট্রেনিং হবে। এই জন্য বলছে যে স্পোর্টস ট্রেনিং অলওয়েজ স্পেসিফিক ইন নেচার। আর কি বলেছে, ইন্ডিভিজুয়াল আইসিএস, ব্যক্তিগত বৈষম্যের উপর এই স্পোর্টস ট্রেনিং দেওয়া হয়। কারণ ট্রেনিং সবসময় কি হবে, ব্যক্তি কেন্দ্রিক হবে। কারণ ব্যক্তি সবাইকে আমরা ইন জেনারেল যদি ট্রেনিং দিই, তাহলে কিন্তু সবার ভিতর কখনোই পারফরমেন্স ডেভেলপ হবে না। কারণ আমাদের জানি আমরা জেনেটিক্যালি কিছু ফ্যাক্টর আছে, যেগুলো অনেকের হয়তো স্ট্রেংথ বেশি, অনেকের হয়তো এন্ডুরেন্স বেশি, বা অনেকের হয়তো জেনেটিক্যালি যেমন স্পিড বেশি হয়। এখন সেই জেনেটিক ফ্যাক্টর বা তাদের যে ক্যাপাবিলিটি বা তাদের যে বয়স, সেই সমস্ত ফ্যাক্টরগুলোকে ডিপেন্ড করে কিন্তু আমাদের স্পোর্টস ট্রেনিং বা এই যে ট্রেনিং লোড, সেগুলো কিন্তু দেওয়া হয়। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাডাপটিভ অ্যান্ড মেজারেবল। ইয়েস, অ্যাডাপটিভ কেন, এই যে আমি ট্রেনিং লোডটাকে দেব, সেটা দেওয়ার সাথে সাথে সেটাকে জন্য আমাকে নিয়মিত কি করা হয়, নিয়মিত জন্য সেটাকে টেস্ট করতে পারি বা মনিটরিং করতে পারি, যে এই
লোডটাকে দেওয়ার ফলে তার ভিতর সেই লোডের ক্যাপাবিলিটি কি অ্যাডাপ্টেশন হলো, তার মধ্যে কি পারফরমেন্সের কোনো পরিবর্তন এলো, এইটা হচ্ছে যদি না করি তাহলে কিন্তু আমি ধরো দিনের পর দিন ট্রেনিং দিয়ে দিলাম, আদৌ অ্যাথলিটের কোনো প্রকার ডেভেলপ হলো কি হলো না সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। আর কি হচ্ছে রিকভারেবল অ্যান্ড রিস্টোরেটিভ বিল্ড ইন, অর্থাৎ এই যে ধরো কোনো কিছু আমরা লোড দিলাম, লোডের ফলে তার ভিতর কি হবে, ডেফিসিয়েন্সি হবে বিভিন্ন প্রকার এনার্জি। এখন সেই এনার্জি যে ডেফিসিয়েন্সি হলো তাকে রিকভারি করার জন্য, পুনরুদ্ধারের জন্য তাকে পর্যাপ্ত রেস্ট তাকে দিতে হবে। রেস্ট যদি না হয় তাহলে সেই পরিমাণ লোড কিন্তু সে অ্যাডাপ্ট করতে পারবে না। আর যখনই শরীরের ভিতর সেই লোড অ্যাডাপ্ট হবে না তখনই কি হবে, তার ভিতরে একটা ওভার ট্রেনিং বা ফ্যাটিক চলে আসবে। আর ফ্যাটিক চলে আসলে কিন্তু পারফরমেন্স ডেভেলপ হবে না। কারণ পারফরমেন্সকে ডেভেলপ করতে গেলে আমাদের লোডের সাথে সাথে কি করতে হবে, রিকভারি দিতে হবে। আর কি হচ্ছে রিভার্সেবল, রিভার্সেবল মানে কি, দীর্ঘদিন ট্রেনিং বন্ধ করে থাকলে কি হবে, আমাদের ফিটনেস বা আমাদের যে পারফরমেন্স সেটা ধীরে 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 ডিক্রিজ হতে থাকে। তাহলে এই যে ফিটনেসকে যদি ধরে রাখতে চাই তাহলে রিভার্সিবিলিটি এই নীতিটাকে আমাদের ফলো করা দরকার, যে নিয়মিত কিছু না কিছু এক্সারসাইজ পারফরমেন্সকে মেনটেন করার জন্য অন্তত নর্মাল লোডের উপর বেস করে যেন কোনো প্রকার অ্যাক্টিভিটি চলে যাতে তার পারফরমেন্সটাকে পূর্বের অবস্থায় অর্থাৎ পেছনে ফিরে না যায়, যেটা ডেভেলপ হয়েছিল সেই জায়গায় ধরে রাখার চেষ্টা করতে হবে। আর কি বলেছে, মাল্টি ডাইমেনশনাল। ইয়েস, মাল্টি ডাইমেনশনাল কেন বলছে, কারণ একটা ট্রেনিং যখন হবে সেখানে সমস্ত ধরনের ট্রেনিং হবে, তাকে ফিজিক্যাল ট্রেনিং হবে, তার সাইকোলজিক্যাল ট্রেনিং হবে, তার টেকনিক্যাল ট্রেনিং হবে, তার ট্যাকটিক্যাল ট্রেনিং হবে, এভরিথিং সমস্ত দিকের ট্রেনিং হবে। এই জন্য ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে যে স্পোর্টস ট্রেনিং এর অন্যতম ক্যারেক্টারিস্টিক্স হলো মাল্টি ডাইমেনশনাল ক্যারেক্টারিস্টিক্স। আর হচ্ছে কি ইকোনমি অ্যান্ড এফিসিয়েন্ট। ইকোনমি মানে কি, তাহলে এই যে একটা নির্দিষ্ট সময়, একটা খুব স্বল্প সময়ে যাতে একটা সায়েন্টিফিক বেসের উপর ভিত্তি করে যাতে কোনো একটা কিছুকে অর্জন করতে পারে, মুভমেন্ট ইকোনমি যাকে বলে, যে কম এনার্জি খরচ করে আমাদের কোনো একটা কাজকে হাসিল করা। তাহলে এই যে স্পোর্টস ট্রেনিং এর মূল উদ্দেশ্যই কিন্তু তাই, যে বারবার বলি আমরা সায়েন্টিফিক প্রিন্সিপাল, কেন সায়েন্টিফিক প্রিন্সিপাল ফলো করে সেই কাজটাকে করব, তার মূল লক্ষ্যই হচ্ছে, সায়েন্টিফিক প্রিন্সিপালের মূল কথাই হচ্ছে আমাকে এনার্জি যাতে কম এক্সপেন্ডিচার হয়, কোনো প্রকার যাতে ইনজুরি আমাদের মধ্যে না আসে, সেই কাজটাকে সুষ্ঠুভাবে সঠিকভাবে আমরা স্বল্প সময়ের মধ্যে করতে পারি, সেটাই হচ্ছে ইকোনমি। এবার এই যে স্পোর্টস ট্রেনিং এর কিছু স্কোপ অফ স্পোর্টস ট্রেনিং আমরা যদি বলি, যে স্পোর্টস ট্রেনিং এর ক্ষেত্রগুলো কোথায়, স্পোর্টস ট্রেনিং এর সুযোগ সুবিধাগুলো কোথায়। স্পোর্টস ট্রেনিং মূলত যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা এক হচ্ছে প্রফেশনাল অ্যাথলিট। প্রফেশনাল মিনস যারা ধরো ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে সমস্ত খেলাগুলো আছে তাদের তো ট্রেনিং এর প্রয়োজন না, তাদের ট্রেনিং এর প্রয়োজন নাই, অবশ্যই ট্রেনিং এর প্রয়োজন, কারণ তার পারফরমেন্সের টপ ফর্মে পৌঁছাতে বা তার পারফরমেন্স ওই জায়গায় মেনটেনেন্স করতে ট্রেনিং এর প্রয়োজন। তাহলে প্রফেশনাল অ্যাথলিটদের ক্ষেত্রে প্রয়োজন। বিগিনার্স যারা একদম, যারা নবিশ প্লেয়ার, যারা শুরু করবে প্রথম প্রথম কোনো একটা গেম পার্টিকুলার, সেক্ষেত্রে ট্রেনিং এর প্রয়োজন। আবার আপগ্রেডিং লেভেল মানে কি, ধরো কেউ একজন অ্যাথলিট স্টেট লেভেল খেলছে, এখন স্টেট লেভেল থেকে তাকে ন্যাশনাল লেভেলে পৌঁছাতে হবে, তাহলে স্টেট থেকে ন্যাশনাল লেভেলে পৌঁছাতে গেলে তার ট্রেনিং এর প্রয়োজন। আবার ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছাতে গেলে সেক্ষেত্রেও ট্রেনিং এর প্রয়োজন। আবার অনেক সময় দেখা যায় যে কোনো অ্যাথলিট দীর্ঘদিন খেলাধুলার মাধ্যমে হঠাৎ করে চোট পেল, তাহলে চোট থেকে পুনরায় রিকভারি করে আবার পূর্বের অবস্থায় ফিরে আসা, অর্থাৎ মাঠে আবার সেই চোটকে সারিয়ে তুলে পূর্বের অবস্থায় ফিরে আসতে গেলে ট্রেনিং এর প্রয়োজন। তাহলে মূলত দেখা যাচ্ছে স্পোর্টস ট্রেনিং এই ক্ষেত্রগুলোতে মূলত বিশেষভাবে কাজ করছে। এখন স্পোর্টস ট্রেনিং এর এম এন্ড অবজেক্টিভ কি, মূল এম যার লক্ষ্য যেটা স্পোর্টস ট্রেনিং এর, প্রিপেয়ার অ্যাথলিট টু অ্যাটেন ম্যাক্সিমাম পসিবল পারফরমেন্স। সিম্পল যে আমরা যদি বলি যে স্পোর্টস ট্রেনিং এর মূল লক্ষ্য হচ্ছে তার যে ক্রিয়া দক্ষতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো, টপ ফর্ম। কখন পৌঁছাবে, ডিউরিং ইউর মেন কম্পিটিশন, অর্থাৎ যখন আমাদের কোনো প্রধান যে কম্পিটিশন, প্রধান যে প্রতিযোগিতা হবে সেই প্রতিযোগিতায় জন্য অ্যাথলিট তার সর্বোচ্চ পারফরমেন্স প্রদর্শন করতে পারে, এটা হচ্ছে স্পোর্টস ট্রেনিং এর মূল উদ্দেশ্য। সেই সাথে সাথে আমি আর একটা এর সাথে যুক্ত করি, সেটা হচ্ছে শুধুমাত্র টপ ফর্মে পৌঁছানোই স্পোর্টস ট্রেনিং এর মূল যেমন লক্ষ্য, সেই সাথে সাথে সেই টপ ফর্মটাকে ধরে রাখাও স্পোর্টস ট্রেনিং এর মূল উদ্দেশ্য। যদি আমরা স্পোর্টস ট্রেনিং এর টপ ফর্মটাকে ধরে না রাখতে পারি, যদি আমরা স্পোর্টস ট্রেনিং এর যে লক্ষ্য, সেই লক্ষ্যের মূল যে লক্ষ্য সেটা যদি আমরা মেনটেন না করতে পারি, তাহলে কি হবে, একটা সময় পরে সেই পারফরমেন্স রিডিউস হয়ে যাবে। তাহলে আমি একটা সময় ভালো পারফরমেন্স উঠেছি, সেখান থেকে আবার আমার পারফরমেন্স ডিক্রিজ হয়ে যায় ধীরে ধীরে,
তাহলে কি হবে? স্পোর্টস ট্রেনিং এর মূল লক্ষ্যে পৌঁছাবে? কখনোই পৌঁছাবে না। মানে একটা কম্পিটিশন তো স্পোর্টস ট্রেনিং এর, হয়তো আমরা যখন পিরিয়ডাইজেশন পড়ি সেখানে কম্পিটিশন পিরিয়ড আমরা বলি, সেখানে তো একটা গেম তো আর কম্পিটিশন হতে পারে না। সেখানে অনেকগুলো অ্যাক্টিভিটি থাকে, মিলে সেটা মেন কম্পিটিশন। তাহলে একটা পারফরমেন্সের যখন টপ লেভেল পৌঁছানো যেমন স্পোর্টস ট্রেনিং এর লক্ষ্য, সেই সাথে সাথে সেই টপ ফর্মটাকে মেনটেনেন্স করা স্পোর্টস ট্রেনিং এর মূল লক্ষ্য। এখন এই লক্ষ্যে যদি পৌঁছাতে চাই, তাহলে আমাদের এই কতগুলো অবজেক্টিভ উদ্দেশ্যগুলোকে আমাদের ফলো আপ করা দরকার। সেই উদ্দেশ্যগুলোকে যদি আমরা সাকসেস করতে পারি, তবেই কিন্তু আমরা সেই স্পোর্টস ট্রেনিং এর মূল লক্ষ্যে পৌঁছাতে পারবো, তাছাড়া কিন্তু কখনোই সম্ভব না। এখন লক্ষ্যগুলো কি? ফার্স্ট হচ্ছে দেখো মাল্টিল্যাটারাল ফিজিক্যাল ডেভেলপমেন্ট। মাল্টিল্যাটারাল ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানে, ধরো তুমি একজন অ্যাথলিট, সে যদি একজন দৌড়বিদ হয় বা একজন ভলিবলার হয় বা একজন ফুটবলার হয়, তাহলে সে ফুটবল খেলতে গেলে, ভলিবল খেলতে গেলে যে তার স্পেসিফিক ফিটনেস ক্যাপাবিলিটি দরকার, শুধুই কি সেই স্পেসিফিক ফিটনেস ক্যাপাবিলিটি ডেভেলপ করলেই হয়ে যাবে? না, হবে না। কেন হবে না? তার আগে বেস তৈরি করতে হবে। বেস মিন্স তার ফাউন্ডেশন স্ট্রাকচার রেডি করতে হবে। এই যে ধরো আমরা বাড়ি তৈরি করি, যখন বিল্ডিং তৈরি হয়, বিল্ডিং এ তো আমাদের রুম থাকে, কিন্তু এর মূল বেস কোথায়? মাটির তলে, যেটার উপর ফাউন্ডেশন, যেটার উপর গোটা বিল্ডিংটা দাঁড়িয়ে আছে। যদি আমাদের ওই বেস বা ফাউন্ডেশন যদি ভালো না হয়, তাহলে বিল্ডিং কি, 5 তলা বিল্ডিং কি দাঁড়াতে পারবে? কখনোই পারবে না। তাহলে বিল্ডিং যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। তাহলে আমাদের যারা এই যে ধরো 5 তলা বা 10 তলা বড় বড় যে উঁচু বাড়ি হয়, তাদের কি হয়? বেস, নিচের যে ফাউন্ডেশন স্ট্রাকচার, সেই ফাউন্ডেশন স্ট্রাকচারকে ভালোভাবে তৈরি করতে হবে। এখন স্পোর্টস ট্রেনিং এ সেই অ্যাথলিটের যদি টপ ফর্মে পৌঁছাতে চাই, সবার আগে তার মাল্টিল্যাটারাল ফিজিক্যাল ডেভেলপমেন্ট। মাল্টিল্যাটারাল মিনস তার সমস্ত রকম যে ইন জেনারেল যে ফিজিক্যাল ফিটনেস কম্পোনেন্ট গুলো আছে, স্পিড, এজিলিটি, এক্সপ্লোসিভ স্ট্রেংথ, ব্যালেন্স, কোঅর্ডিনেশন, রিঅ্যাকশন টাইম, হ্যাঁ, এই সমস্ত ফিটনেস গুলো তাকে সঠিকভাবে আগে ডেভেলপ করতে হবে। যখনই তার বেস ডেভেলপ হবে, বেস মিন্স এই মাল্টিল্যাটারাল ফিজিক্যাল ডেভেলপমেন্ট গুলো যখন হবে, তখন এবার আমাকে ছুটতে হবে কোথায়? স্পোর্টস স্পেসিফিক ফিজিক্যাল ডেভেলপমেন্ট। স্পোর্টস স্পেসিফিক মানে আমি কোন ধরনের অ্যাথলিটকে কোন ধরনের ট্রেনিং আমি দিতে চাইছি। ম্যারাথন রানারের জন্য তৈরি করতে চাইছি, না আমি শর্টপুটার তৈরি করতে চাইছি, না আমি জ্যাভলিন থ্রোয়ার তৈরি করতে চাইছি, না আমি ভলিবলার তৈরি করতে চাইছি, কি ধরনের অ্যাক্টিভিটি আমি তাকে দিতে চাইছি, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই স্পেসিফিক ট্রেনিং তাকে দিতে হবে। তারপরে কি করতে হবে? সেই যে গেমটা আমরা যেটাকে দেব, সেই গেমের কিছু টেকনিক্যাল স্কিল, প্রত্যেকটা স্কিল গুলোকে, তার টেকনিক গুলোকে ভালোভাবে রপ্ত করা, সেই প্রত্যেকটা টেকনিকের মাস্টারি লেভেলে পৌঁছানো, সেই টেকনিক্যাল স্কিল গুলোকে ভালো করে ডেভেলপ করতে হবে। করার সাথে সাথে তাদের কি করতে হবে? ট্যাকটিক্যাল এবিলিটি মানে ডিউরিং ইউর গেম সিচুয়েশন বিভিন্ন রকম স্ট্র্যাটেজি, প্ল্যান, এগুলো সম্পর্কে তাকে ভালো করে নলেজ দিতে হবে, ভালো করে ট্রেনিং দিতে হবে, যে কোনো পরিস্থিতিতে কিভাবে সেইটাকে ট্যাকেল করতে পারে, কিভাবে গেম স্ট্র্যাটেজি চেঞ্জ হতে পারে, কিভাবে খেলা উচিত, এই সমস্ত গুলো তাকে শর্ট গেম সিচুয়েশন তৈরি করে সেগুলোকে প্র্যাকটিস করা দরকার। সেই সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যেটা হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর। এই যে অ্যাথলিট শুধুমাত্র একটা ফিজিক্যাল ট্রেনিং দিলেই যে তার পারফরমেন্স ডেভেলপ হবে এমন নয়। এই ফিজিক্যাল ট্রেনিং এর 90% ডিপেন্ড করে কিন্তু তার সাইকোলজিক্যাল ক্যাপাবিলিটি। অর্থাৎ আমি একজন অ্যাথলিটকে দিন রাত পরিশ্রম করালাম, দিন রাত পরিশ্রম করিয়ে তার পারফরমেন্স হেভি স্ট্রেংথ, হেভি এন্ডুরেন্স করে দিলাম। হঠাৎ করে দেখালো ডিউরিং ইউর কম্পিটিশন, হঠাৎ করে কোনো নেগেটিভ একটা খবর, ইনফ্লুয়েন্স আমি তার ব্রেনে দিয়ে দিলাম। যখনই কোনো নেগেটিভ খবর বা ইনফ্লুয়েন্স আমরা ব্রেনে দিয়ে দেব, তখনই তার কি হবে? তার মাইন্ড, তার কনসেন্ট্রেশন সব সময় কিন্তু ওই নেগেটিভ ইনফ্লুয়েন্স ব্রেন তাকে প্রসিড করবে। করতে করতে কি হবে? তো মূল যে কম্পিটিশনের ফোকাস, সে কিন্তু তার ফোকাস ওখানে রাখতে পারবে না। যখনই মূল ফোকাস থেকে বেরিয়ে যাবে, তখনই পারফরমেন্স কি হবে? ধীরে 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 ডিক্রিজ হবে। তাহলে এই যে সাইকোলজিক্যাল যে সমস্ত ফ্যাক্টর গুলো আছে, স্ট্রেস, অ্যাংজাইটি, মোটিভেশন, অ্যাগ্রেশন, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, এই সমস্ত দিকগুলো কিন্তু তার ডেভেলপ করতে হবে। যদি সাইকোলজিক্যাল ফ্যাক্টরস গুলোকে ডেভেলপ প্লাস সেগুলোকে মেনটেন না করতে পারি, তাহলে কিন্তু অ্যাথলিটের ওই যে স্পোর্টস ট্রেনিং এর যে মূল যে লক্ষ্য, সেই লক্ষ্য কিন্তু পৌঁছাতে পারবো না। এরপর আছে কি? হেলথ অ্যান্ড নিউট্রিশন ম্যানেজমেন্ট। হেলথ অ্যান্ড নিউট্রিশন ম্যানেজমেন্ট মানে যে একজন ক্রীড়াবিদ, তার যে আগে সবার আগে কি করতে হবে? তার শারীরিকভাবে তাকে সুস্থ হতে হবে, হেলদি বডি ওয়েট রাখতে হবে, প্রপার নিউট্রিয়েন্ট তাকে খেতে হবে, যে আমি কি ধরনের অ্যাক্টিভিটি করছি, এন্ডুরেন্স না হেভি অ্যাক্টিভিটি, সেই পরিমাণ তাকে নিউট্রিশন এবং সঠিকভাবে তাকে স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। যদি তার স্বাস্থ্যই ভালো না থাকে, তাহলে কি তার সে টপ পারফরমেন্স কখনো দেওয়া সম্ভব? কখনো দেওয়া সম্ভব না। তাহলে সেদিকটাকে ভালো করে রাখতে হবে। আর কি করতে হবে? ইনজুরি রেজিস্ট্যান্স। ইয়েস, ডিউরিং যখন
ট্রেনিং চলবে, যাতে কোনো প্রকার এই ট্রেনিং সেশনে কোনো প্রকার ইনজুরি না আসে, ইনজুরি আসতে বাধা প্রদান করে, তার জন্য কি করতে হবে, প্রপার সেফটি মেজার করে সাইন্টিফিক প্রিন্সিপাল ফলো আপ করে ট্রেনিং দিতে হবে। আননেসারি যা খুশি ট্রেনিং করলে কিন্তু পারফরমেন্স হবে না, যে কোনো সময় ইনজুরি আসতে পারে। তাহলে ট্রেনিং কিভাবে হবে, সাইন্টিফিক প্রিন্সিপালের উপর বেস করে কিন্তু আমাদের ট্রেনিংটাকে দিতে হবে। লাস্ট যেটা বলেছি সেটা কি, থিওরিটিক্যাল নলেজ আর ইন্টেলেকচুয়াল ট্রেনিং। থিওরিটিক্যাল নলেজ মানে কি, এই যে অ্যাক্টিভিটি গুলো করছি সেটার প্রপার থিওরিটিক্যাল নলেজ কিন্তু শিক্ষার্থীদের মধ্যে দিতে হবে। কেন আমি এটা করছি, এটা করলে আমার কি উপকার হবে, কেন এটা করব, এর এর বেনিফিট কি আছে, এই সমস্ত নলেজ যদি শিক্ষার্থীদের মধ্যে না দেওয়া হয়, তাহলে কি হবে, একটা সময়ের পরে তার যে চাহিদা সেটা কমতে থাকবে। আর চাহিদা যখনই তার কমতে থাকবে, তখনই তার কি হবে, অ্যাক্টিভ পার্টিসিপেশন বা অ্যাক্টিভ ভাবে তাকে সেই কার্যক্রমে অংশগ্রহণ করা সেখান থেকে কি হবে, কমে যাবে। আর কমে গেলে তার স্পোর্টস ট্রেনিং এর লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাহলে স্পোর্টস ট্রেনিং এর লক্ষ্যে যদি আমরা পৌঁছাতে চাই, তাহলে মাথায় রাখতে হবে অবশ্যই আমাদের এই ধরনের অবজেক্টিভ গুলো সেই ক্রিয়া পার্সনদের মধ্যে ফিরিয়ে আনতে হবে। যদি এই ধরনের এবিলিটি গুলোকে আমরা ডেভেলপ করতে পারি অ্যাজ এ কোচ, অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার হিসাবে, তাহলে কিন্তু অবশ্যই আমরা স্পোর্টস ট্রেনিং এর মূল লক্ষ্যে পৌঁছাতে পারবো, তাছাড়া কিন্তু কখনোই সম্ভব নয়। এখন এই মূল লক্ষ্যে পৌঁছাতে তো আমরা যাবো, এত কিছু করব, এইগুলো করারও বেশ কিছু ফান্ডামেন্টাল কিছু প্রিন্সিপাল আছে, যে প্রিন্সিপাল বা নীতির উপর ভিত্তি করে কিন্তু ট্রেনিংটাকে দেব। সেই প্রিন্সিপাল গুলো কি কি, দেখো এখানে আমি ছোট্ট করে লেখা আছে। এই প্রিন্সিপালের মূল লুকিয়েই আছে স্পোর্টস ট্রেনিং এর স্পোর্ট কথাটার মধ্যে, SPORT, স্পোর্ট কথাটার মধ্যেই মূল যে স্পোর্টস ট্রেনিং এর প্রিন্সিপাল সেটা লুকিয়ে আছে। কি করে লুকিয়ে আছে দেখো, স্পোর্টের এস ফর কি, এস ফর স্পেসিফিসিটি, পি ফর কি, প্রোগ্রেশন, ও ফর কি, ওভারলোড, আর ফর কি, রিভার্সিবিলিটি, টি ফর কি, টেডিয়াম। এখন এইগুলো যদি আমরা একটু মানে খোঁজার চেষ্টা করি, এস ফর কি বলেছিলাম, স্পেসিফিক বা স্পেসিফিসিটি। স্পেসিফিসিটি মানে কি, আমি কি ধরনের ট্রেনিং দেব, কাদেরকে ট্রেনিং দেব, একদম স্পেসিফিক যেন আমাকে সেই ট্রেনিংই আমি দিই। যদি ম্যারাথন রানারের ক্ষেত্রে আমি কোনো ট্রেনিং দিই, তাহলে ম্যারাথন রানারের জন্য যে এন্ডুরেন্স এবিলিটি ডেভেলপ হবে, আমার ট্রেনিং সেশনের জন্য তাকে এন্ডুরেন্স এবিলিটি ডেভেলপ করারই ট্রেনিং থাকে। এমন নয় যে আমার এন্ডুরেন্সের দরকার অথচ আমি স্ট্রেংথ ট্রেনিং দিয়ে দিচ্ছি, ফ্লেক্সিবিলিটি ট্রেনিং দিচ্ছি, তাহলে কিন্তু পারফরমেন্স ডেভেলপ হবে না। একদম স্পোর্টস ট্রেনিং এর মূল প্রিন্সিপালই হচ্ছে স্পেসিফিক ট্রেনিং দিতে হবে। অ্যাথলিটকে আমি কি কাজের জন্য উপযুক্ত করে তুলতে চাইছি, ট্রেনিং মিন্স কোন কাজের জন্য উপযুক্ত করে তুলছি, তাহলে সেই মতো করে, সেই কাজের মতো করে আমাকে ট্রেনিং প্ল্যান করতে হবে। যদি সেই মতো করে ট্রেনিং না করি, তাহলে কিন্তু আমাদের পারফরমেন্স ডেভেলপ করা যাবে না। আর পি ফর কি, প্রোগ্রেশন। ইয়েস, এই যে প্রোগ্রেশন মানে কি, আমি যে লোডটাকে দেব, সেই লোডটাকে হঠাৎ করে সাডেনলি দিয়ে দেবো, তাহলে তার মধ্যে পারফরমেন্স ডেভেলপ হবে না, কখনোই হবে না। লোড সবসময় যা সাবজেক্ট, সেই সাবজেক্টের ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে কিন্তু লোড দিতে হবে, এবং ধীরে 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 প্রোগ্রেসিভলি তাকে বাড়াতে হবে লোডটাকে। যেমন ওই যে বলেছিলাম যে আমরা স্টেয়ার মেথড, যে প্রত্যেকটা সিঁড়ির একটা করে ধাপের একটা মেজারমেন্ট আছে, সেই স্টেয়ার মেথডকে ফলো করে আমাদেরকে লোডটা দিতে হবে, তবেই কিন্তু প্রোগ্রেশন হবে। তাছাড়া কিন্তু কখনোই প্রোগ্রেশন হবে না, সেটা ওভার ট্রেনিং এ পরিণত হবে। ওভারলোড, ওভারলোডটা কি, ওভারলোড মিন্স আমাদের যে নর্মাল বিহান ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি থেকে বেশি মাত্রায় লোড দিতে হবে। যদি ওভারলোড না দিই, তাহলে কিন্তু কখনোই পারফরমেন্স ডেভেলপ হওয়া সম্ভব নয়। মাথায় রাখতে হবে ওভারলোড কিন্তু খারাপ নয়, ওভার ট্রেনিংটা খারাপ। উইদাউট ওভারলোড কখনোই কিন্তু পারফরমেন্স ডেভেলপ করা সম্ভব নয়। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমার ক্যাপাবিলিটি হচ্ছে যে 10 কেজি ওজন বহন করা, এটা আমার ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি। এবার আমি যদি ডেইলি 10 কেজি ওজন নিয়ে আমি সেটাকে প্র্যাকটিস করি, তাহলে কি হবে, আমার মধ্যে হয়তো ম্যাক্সিমাম ক্যাপাবিলিটিটাকে ডেভেলপ হচ্ছে বা মেনটেন হচ্ছে। কিন্তু আমি যদি যখন কোনো একদিন হঠাৎ করে 11 কেজির প্রয়োজন হলো, তখন কি আমি সেটাকে বহন করতে পারবো? পারবো না। বা আমার ক্যাপাবিলিটি কি 10 কেজি থেকে বাড়ছে না। তাহলে আমি যদি এইবার এই 10 কেজি যখন আমি পারছি, সেটা যখন আমার বডিতে অ্যাডাপ্টেশন করবে, আমাদের যে বেস লাইন, সেই বেস লাইন যখন ওই 10 কেজিতে পৌঁছাবে, তখন আমরা কি করব, ধীরে ধীরে এবার 10 কেজি হয়তো 200 গ্রাম, 10 কেজি 500 গ্রাম, 10 কেজি 600 গ্রাম, এইভাবে ধীরে 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 লোডটাকে বাড়াবো, বাড়িয়ে এই 10 কেজি ক্যাপাবিলিটিটাকে আমাকে 20 কেজিতে নিতে হবে। তাহলে এটা যদি সাডেনলি হঠাৎ করে 10 কেজি একদিন নিলাম, পরের দিনই 20 কেজি চাপিয়ে দিলাম, তাহলে সেটা কি হবে, সেটার ফলে কিন্তু
আমাদের মধ্যে ইনজুরি চলে আসবে, আমাদের মধ্যে ওভার ট্রেনিং চলে আসবে, যার ফলে কিন্তু পারফরমেন্স ডিক্রিজ হবে। তাহলে ওভারলোড আমাদের দরকার পারফরমেন্স ডেভেলপ করার জন্য, কিন্তু সেটা কিভাবে, সেটা তার প্রোগ্রেসিভ ইন নেচার, অর্থাৎ স্টেয়ার মেথড ফলো করে কিন্তু লোডটাকে দিতে হবে। আর কি হচ্ছে, আর ফর কি রিভার্সিবিলিটি। দেখো রিভার্সিবিলিটি মানে হচ্ছে এই যে পূর্বের অবস্থায় ফিরে আসা, দীর্ঘদিন যদি তোমার পারফরমেন্স, তুমি একটা কাজের প্রতি যদি ট্রেনিং থেকে বিরতি থাকো, তাহলে কি হবে, তোমাদের পারফরমেন্স কি একই কোনো জাদু জিনিস যে একবার আমি করে দিলাম আর হয়ে গেল, এমন তো নয়। এটা তো তোমার ক্যাপাবিলিটি অর্জন করছো, তুমি ডে বাই ডে অ্যাক্টিভিটি করছো, সেই অ্যাক্টিভিটির ফলে তোমার পারফরমেন্স ডেভেলপ হচ্ছে। এখন তুমি যদি সেই পারফরমেন্স বা সেই ধরনের অ্যাক্টিভিটি তুমি যদি বন্ধ করে দাও, তাহলে কি হবে, তোমার পারফরমেন্স ধীরে 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 ডিক্রিজ হবে। তাহলে এই যদি ডিক্রিজ হয় একটা সময় পরে পারফরমেন্স, তাহলে কি হবে, পুনরায় তাকে সেই প্রথম থেকে শুরু করতে হবে। তাহলে এই রিভার্সিবিলিটি প্রিন্সিপাল কিন্তু এই স্পোর্টস ট্রেনিং এর ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। আরেকটা শব্দ হচ্ছে টেডিয়াম। টেডিয়াম মিন্স একঘেয়েমি। এই যে ধরো দীর্ঘদিন আমরা যে স্পোর্টস ট্রেনিং এর যে গুলো করবো, এখানে নিয়মিত যে ওয়ার্কআউট করব, সেই ওয়ার্কআউট করার ফলে কি হবে, ডেইলি একই ধরনের ওয়ার্কআউট করতে করতে আমাদের মধ্যে একঘেয়েমি বা বোরিংনেস চলে আসে, বা আমরা যখন সাধারণত একটা নির্দিষ্ট কোনো কাজ করি আমাদের মধ্যে একঘেয়েমি চলে আসে। এখন সেই একঘেয়েমি যাতে না আসে, ট্রেনিং এর মধ্যে ভ্যারাইটিস থাকা দরকার। বিভিন্ন ট্রেনিং এর মধ্যে একই জিনিস ডে বাই ডে কন্টিনিউশন না হয়ে তার মধ্যে ভেরিয়েশন হওয়া দরকার। যদি ভেরিয়েশন হয় তাহলে শিক্ষার্থীর মধ্যে একঘেয়েমি মনোভাব থাকবে না। আর একঘেয়েমি যদি মনোভাব না আসে তাহলে সেটা অ্যাক্টিভ ভাবে পার্টিসিপেশন করবে। আর যখনই অ্যাক্টিভ ভাবে পার্টিসিপেশন করবে তত কি হবে, স্পোর্টস ট্রেনিং এর মূল লক্ষ্যের দিকে পৌঁছাবে। এখন এছাড়াও আরো কিছু প্রিন্সিপাল যেগুলো আছে সেগুলো দেখো, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল এইগুলোই। আরেকটা যেটা আছে ধরো ইন্ডিভিজুয়ালাইজেশন, ব্যক্তিকেন্দ্রিক। অবশ্যই স্পোর্টস ট্রেনিং কিন্তু মাথায় রাখতে হবে, ট্রেনিং মানেই ব্যক্তিকেন্দ্রিক, ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করবে। কারণ প্রত্যেক ব্যক্তির মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবে, সেই পার্থক্যের উপর বেস করে তাকে ট্রেনিং দিতে হবে। কারণ স্পোর্টস ট্রেনিং এর মূল লক্ষ্যই হচ্ছে প্রত্যেক ব্যক্তির তার ভেতরে যে ক্যাপাবিলিটি আছে সেই ক্যাপাবিলিটিটাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো। তাহলে ব্যক্তিকেন্দ্রিক যদি আমরা ট্রেনিং না দিই তাহলে কিন্তু কখনোই আমাদের পারফরমেন্স ডেভেলপ হওয়া সম্ভব না। আর ভেরিয়েশন মানে তো ওগুলো তো বললাম। এই যে রিকভারি অ্যান্ড সুপার কম্পেনসেশন, ভেরি গুড পয়েন্ট। যে পারফরমেন্স যখন আমরা করব, লোড যখন আমরা তাকে দেব, যদি তাকে সঠিক অ্যাডাপ্টেশন সময় না দিই তাহলে তার ভিতর সুপার কম্পেনসেশন ফেজ তৈরি হবে না। আর যদি সুপার কম্পেনসেশন ফেজ না তৈরি হয় তাহলে কিন্তু পারফরমেন্সের বেস লাইন কখনোই ডেভেলপ হবে না। সিম্পল আমরা যদি আছে যদিও গ্রাফ পড়ে, গ্রাফ দিয়ে বলবো আমরা। তাহলে এই সুপার কম্পেনসেশনের প্রত্যেকটা অ্যাথলিটকে যখন আমরা ট্রেনিং দেব, মাথায় রাখতে হবে যেন সেই ট্রেনিংটা তার সুপার কম্পেনসেশনে পৌঁছায়। যদি না পৌঁছায় তাহলে কিন্তু পারফরমেন্স ডেভেলপ হবে না। রিভার্সিবিলিটি তো বললাম। ব্যালেন্স, ব্যালেন্স কি বলেছে, এই যে ট্রেনিং লোড আমরা দেখবো, সেই ট্রেনিং লোড এবং তার যে রিকভারি পিরিয়ড অর্থাৎ রেস্ট, এই দুটোর ভিতর জন্য একটা সমান্তরাল ইকুয়াল ব্যালেন্স থাকে। যদি ব্যালেন্স না থাকে লোড এবং রিকভারি পিরিয়ডের ভিতর, তাহলে কি হবে, পারফরমেন্স কিন্তু ডিক্রিজ হবে। আর হচ্ছে কি দরকার নেই, মনিটরিং ফিডব্যাক আর দরকার নেই, ব্যাস এইগুলো। তাহলে দেখো সিম্পল, মূলত হচ্ছে স্পোর্টস ট্রেনিং এর এই 5টা প্রিন্সিপালকে ফলো করবে। স্পোর্ট, এস ফর স্পেসিফিক, পি ফর প্রোগ্রেশন, ও ফর ওভারলোড, আর ফর রিভার্সিবিলিটি, টি ফর টেডিয়াম, সেটা বললেই হবে। মূলত ওখান থেকে বেসিক খুব একটা প্রশ্ন আসে না পরীক্ষায়, তোমাদের জাস্ট আসতে পারে স্পোর্টস ট্রেনিং এর কোনটি প্রিন্সিপাল নয়, এমন তেমন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।